আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করব। আমি মোছাম্মদ হাফেজা খাতুন, সহকারী শিক্ষক, করিমপুর মাধ্যমিক বিদ্যালয়, বাঘারপাড়া, যশোর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বর্তমানে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে পদার্পণ করেছি। এর আগে আমরা কিন্তু অনেকটা ধাপ অতিক্রম করে এসেছি। সেই বিভিন্ন স্তর অতিক্রম করে সভ্যতার সেই আদিম সভ্যতা থেকে শুরু করে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বিভিন্ন সভ্যতা বা বিভিন্ন কর্ম বিকাশের ফলে আজকের আধুনিক সভ্যতায় এসে হাজির হয়েছি। আর এতে করে আমরা শত শত বছরও পার করে এসেছি। তো বর্তমান সময়ে আমরা কোন শতকে বাস করছি? 21 শতকে বাস করছি। আর 21 শতকে আমরা প্রযুক্তির যুগে বসবাস করছি। তো আজকে তোমাদের মাঝে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের যে একদম প্রথম যে টপিকটা আছে সেটা নিয়ে আলোচনা, 21 শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। 21 শতক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই নবম দশম শ্রেণীর আইসিটির বইটা নিয়ে এবং খাতা কলম নিয়ে তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে উপভোগ করো। তো বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণাটা ছিল সেই ধারণা 21 শতকে এসে সেটি কিন্তু পুরোপুরি পাল্টে গেছে। পৃথিবীতে সবাই মেনে নিয়েছে যে 21 শতকের সম্পদ হচ্ছে কি? জ্ঞান। তাহলে 21 শতকের সম্পদ কি? সম্পদ হচ্ছে জ্ঞান। এই 21 শতকের সম্পদ যখন জ্ঞান, আর এই জ্ঞান যার অর্থ কি? কৃষি, না ব্যবসা বাণিজ্য, না খনিজ, নাকি এটা কিন্তু কিছুই না। এটা হচ্ছে কি? এখন পৃথিবীর সম্পদ কি? এই যে জ্ঞানটা আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা বিভিন্নভাবে কি অর্জন করছি? কৃষি কাজ করে, চাষবাস করে কিংবা খনি থেকে উত্তোলন করছি তা কিন্তু না। তো এই সম্পদটা আমরা কোথা থেকে পাচ্ছি? সাধারণ মানুষ থেকে। তাহলে 21 শতকের সম্পদ কি? 21 শতকের সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ কেন? এই বলছি যে 21 শতকের সম্পদ জ্ঞান, এই বলছি 21 শতকের সম্পদ সাধারণ মানুষ। তার মানে 21 শতকের যে সম্পদ, যে সাধারণ জ্ঞান, সেটা জ্ঞানটা আমরা সাধারণ মানুষ থেকেই মূলত পেয়ে থাকি। তাই মূল কথা হচ্ছে 21 শতকের এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। তার কারণ শুধু মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে, আর এই জ্ঞান ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে। তাহলে কি পারে মানুষ? কি পারে? জ্ঞান
অন্বেষণ করতে পারে, ধারণ করতে পারে, তারপরে কি করতে পারে, জ্ঞান অন্বেষণ করতে পারছে, ধারণ করতে পারছে, আর এটা ব্যবহার করতে পারছে। এটা কি করতে পারছে, ব্যবহার করতে পারছে। ব্যবহার বা প্রয়োগ করতে পারছে। পারছে। তাহলে জ্ঞান যদি আমরা যদি অন্বেষণ না করি, তাহলে আমরা তো জ্ঞান অন্বেষণ না করলে তো আমরা জ্ঞানের আমাদের ঘাটতি থেকে যাবে। তাহলে সাধারণ মানুষই সেটা পারে। আর এটা ধারণ করা, শুধু যে জ্ঞান অন্বেষণ করে বসে থাকলাম তা কিন্তু না, সেটা আমাদের ধরে রাখতে হবে এবং সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে, বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে হবে। পৃথিবীর সম্পদের এই যে নতুন যে ধারণাটা, এই ধারণাটা সারা পৃথিবীতে মানুষের চিন্তা ভাবনার জায়গাটিকে কিন্তু পাল্টে দিয়েছে। আর পৃথিবীর মানুষ এখন 21 শতকের মুখোমুখি হওয়ার জন্য আলাদাভাবেই প্রস্তুতি নিতে শুরু করেছে। আর সবাই কিন্তু এটা বুঝতে পেরেছে যে 21 শতকের পৃথিবীটা আসলে জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। তাহলে 21 শতকের পৃথিবীটা কিসের উপরে দাঁড়িয়ে আছে? 21 শতকের পৃথিবীটা জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। 21 শতকের পৃথিবী জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর। এই জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর যখন দাঁড়াচ্ছে, তখন কিন্তু 21 শতকে এসে দুটো বিষয় শুরু হয়ে গেছে। সেই দুটো বিষয় কি? একটা হচ্ছে গ্লোবালাইজেশন, দুই নম্বর হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। গ্লোবালাইজেশনটা কি? বিশ্বায়ন। আর ইন্টারন্যাশনালাইজেশনটা হচ্ছে আন্তর্জাতিকতা। বিশ্বায়নটা, ওই গ্লোবালাইজেশনটা, আমাদের গ্লোবাল শব্দটা আমরা আগে থেকেই আমরা পরিচিত। কারণ আমরা ইতিপূর্বে আইসিটির বইয়ে আমরা জেনে এসেছি, এই যে গ্লোবাল ভিলেজ জেনে এসেছি, বৈশ্বিক গ্রাম। আর এই বিশ্বায়নটা হচ্ছে কি? এই বিশ্বায়নটা হচ্ছে যে সারা পৃথিবী তো হাতের মুঠোয় চলে এসেছে। আমরা জানি যে আইসিটির উৎকর্ষ সাধনের ফলে সারা পৃথিবীটা এখন মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। আর এই যে হাতের মুঠোয় চলে এসেছে, এই কারণে আরও কি হচ্ছে যে এই বিশ্বায়নটা কেন? এই বিশ্বায়নটা হচ্ছে বাংলাদেশ, মনে করো যে আমাদের দেশের মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমাদের দেশের মানুষ যে যেখানে আছে, পৃথিবীর যে অঞ্চলে আছে, সেই অঞ্চলে এক টুকরো বাংলাদেশ। কিন্তু এইটা হচ্ছে মূলত বিশ্বায়ন। এটা হচ্ছে মূলত বিশ্বায়ন, যে সারা পৃথিবীতে আমাদের দেশের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেইখানে কিন্তু এক টুকরো বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে বিশ্বায়ন। আর ইন্টারন্যাশনালাইজেশনটা কি? ইন্টারন্যাশনালাইজেশনটা হচ্ছে আন্তর্জাতিকতা। আমাদের দেশের মানুষ যখন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো আমাদের দেশের নাগরিক অন্য দেশের নাগরিকত্ব পেয়ে সেখানে বসবাস করছে। সেই ক্ষেত্রে সে কিন্তু পৃথিবীতে এই যে একটা এই আন্তর্জাতিকতাটাই কিন্তু এইটা
যে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের নাগরিক অন্য দেশের নাগরিক হয়ে সেই দেশে বসবাস করছে, সেই দেশের সুযোগ সুবিধা নিচ্ছে এবং বিশ্বের দরবারে পরিচিত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। আর এই যে তারা পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে আছে, এই যে বেঁচে থাকাটা, এইটা হচ্ছে কি আন্তর্জাতিকতা। এখন কিন্তু নতুন পৃথিবীর অলিখিত নিয়ম। এই আন্তর্জাতিকতাটা কি নতুন পৃথিবীর অলিখিত নিয়ম। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম। এই নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কি? কোনটি? আন্তর্জাতিকতা। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমাদের কিন্তু তোমাদের তো সৃজনশীল প্রশ্ন আইসিটিতে আসে না, এখানে আসে হচ্ছে এমসিকিউ প্রশ্ন থাকে। তো এই তোমরা এই পাঠে তোমরা লক্ষ্য করবা যে আসলে গুরুত্বপূর্ণ কিছু কিছু জিনিস সেটা নোট আউট করে নিবা। এই যে আমরা দেখেছি যে 21 শতকের মানে এখন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদটা কি? সাধারণ মানুষ। আর কি বর্তমান 21 শতকের কোন জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে? কোন অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে? জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে। তারপরে কি হচ্ছে যে কোন দুটি বিষয় এখন শুরু হয়ে গিয়েছে? দুইটি বিষয়, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন। এই দুইটি বিষয় এখন শুরু হয়ে গেছে। সেই গ্লোবালাইজেশনটা কি? বিশ্বায়ন। বিশ্বায়নটা কি? আমাদের দেশের মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিশ্বের যে যে অঞ্চলে আছে সেই অঞ্চলটাই হচ্ছে একটা বাংলাদেশ, এটা হচ্ছে একটা বিশ্বায়ন। আর এই যে আমাদের দেশের নাগরিকরা অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। আর এই ইন্টারন্যাশনালাইজেশনটা হচ্ছে কি নতুন পৃথিবীর অলিখিত নিয়ম। আমরা জানি যে পৃথিবীর মানুষ এখন কিন্তু বেঁচে থাকার জন্য, মানে এক সময় ছিল কি, এক সময় ছিল মানুষ বেঁচে থাকার জন্য পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল থাকতে হতো। প্রকৃতির উপর নির্ভরশীল কেমন? যে মনে করো যে বৃষ্টি হলে ফসল বুনতে হবে, তো যে কখন বৃষ্টি হবে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হতো। আর বর্তমান সময়ে কিন্তু তথ্য প্রযুক্তির উন্নতির ফলে, তথ্য প্রযুক্তি আবিষ্কারের ফলে এই প্রকৃতির উপর নির্ভরশীলতা অনেকটা কমে এসেছে। আমরা জানি যে শিল্প বিপ্লবটা কত শতকে শুরু হয়েছিল? শিল্প বিপ্লবটা কত সালে শুরু হয়েছিল? প্রিয় শিক্ষার্থী অবশ্যই জানবে, কারণ ইতিপূর্বে তোমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ে এবং অন্যান্য বইয়ে জেনে গেছো হয়তো বা জেনে থাকবে। তো এই যে শিল্প বিপ্লবটা শুরু হয়েছিল অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবটা শুরু হয়েছিল। আর ওই সময় এই শিল্প বিপ্লবে যে সকল দেশ, যে সকল জাতি অংশগ্রহণ করেছিল, সেই জাতি কিন্তু পরবর্তী সময়ে পৃথিবীর মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। তো আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান কিসের উপর দাঁড়িয়ে আছে? আমাদের 21 শতকের পৃথিবীটা জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। 21 শতকের পৃথিবীটা জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। 21 শতকের পৃথিবী জ্ঞানভিত্তিক অর্থনীতি উপর দাঁড়াতে শুরু করেছে অলরেডি। আর এই যে জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়াতে যখন শুরু করেছে, তখন আমাদের কি করতে হবে? যে জ্ঞানভিত্তিক অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে নিজেদেরকে তৈরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।
আর এই পরিস্থিতি গ্রহণ করতে হবে এই কারণেই যে ওই যে যারা অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল, তারা কি হয়েছে, পরবর্তীতে পৃথিবীর চালিকা শক্তি হিসেবে তারা কিন্তু কাজ করেছে। আর এখন যে জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর 21 শতকটা চলতে শুরু করেছে, তখন আমাদের এই ধারায় আমাদেরকে চলতে হলে আমাদের সেইভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর তার জন্য আমাদেরকে অবশ্যই কতগুলো দক্ষতা অর্জন করতে হবে। আর সেই দক্ষতাগুলো হলো কি, এই জ্ঞানভিত্তিক অর্থনীতির চালিকা শক্তি হিসেবে যদি আমাদের দেশটাকে দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদের কতগুলো দক্ষতা অর্জন করতে হবে। সেই দক্ষতাগুলো হলো হচ্ছে সহযোগিতাপূর্ণ মনোভাব থাকতে হবে। সহযোগিতামূলক মনোভাব। কেউ কিন্তু একার পক্ষে কোনো উন্নতি কিন্তু সাধন করা যায় না। অন্যের সাহায্য নিয়ে কিন্তু একটা পরিপূর্ণভাবে একটা বিষয়ে উৎকর্ষ সাধন করা যায়। তো তার জন্য আমাদের অবশ্যই এই সহযোগিতাপূর্ণ মনোভাব থাকতে হবে। আমাদের যদি সহযোগিতাপূর্ণ মনোভাব যদি না থাকে, তাহলে কিন্তু আমরা এই 21 শতকের জ্ঞানভিত্তিক অর্থনীতির চালিকা শক্তি হিসেবে নিজেদেরকে সেইভাবে তৈরি করতে পারবো না। এরপরে আসছে কি, যে যোগাযোগের দক্ষতা থাকতে হবে। কারণ বর্তমান সময়ে এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদেরকে যে পথ দেখিয়েছে, সেই পথ হচ্ছে যোগাযোগ প্রযুক্তিতে আমাদেরকে অবশ্যই পারদর্শী হতে হবে। যোগাযোগের দক্ষতা। 2 নম্বরে হচ্ছে কি, যোগাযোগের দক্ষতা। যোগাযোগের দক্ষতা, এই যোগাযোগের দক্ষতা যে আমরা যদি শুধু সীমিত পরিসরে আমাদের দেশের মধ্যেই যদি আমরা গণ্ডিবদ্ধ থাকি, তাহলে কিন্তু আমরা 21 শতকের এই যে জ্ঞানভিত্তিক অর্থনীতির চালিকা শক্তি হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, যে আমরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের সাথে, পৃথিবীর সাথে যে আমাদের যে যোগাযোগটা তৈরি করতে হবে। আর এই যোগাযোগ তৈরি করার জন্য আমাদেরকে নিজেদেরকে দক্ষ করে তুলতে হবে। এরপর হচ্ছে সুনাগরিকত্ব। সুনাগরিকত্বটা, নাগরিক আমরা সবাই জানি যে রাষ্ট্রে বসবাসকারী সকল জনগণই নাগরিক। আর এই জনগণ কি করে, রাষ্ট্র থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে। তো যখন রাষ্ট্র থেকে তারা বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা গ্রহণ করছে, তখন একজন নাগরিকের কি দায়িত্ব থাকে, রাষ্ট্রের প্রতি তার অনেক দায়িত্ব কর্তব্য থাকে। এই দায়িত্ব কর্তব্যের মধ্যে রাষ্ট্রের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো মেনে চলতে হয়। আর রাষ্ট্রের উন্নতির জন্য নিজেদেরকে ওই আত্মনিয়োগ করতে হবে। একজন সুনাগরিকের এই বৈশিষ্ট্যগুলো, একজন নাগরিকের যখন এই বৈশিষ্ট্যগুলো থাকে, যে সে রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা যেমন নেবে, তেমনই রাষ্ট্রের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো সে মেনে চলবে। এটাই হচ্ছে একজন সুনাগরিকের বৈশিষ্ট্য। আর আমাদের এই 21 শতকে আমাদের গতিশীল করতে হলে, আমাদের এই জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়াতে হলে আমাদেরকে এই সুনাগরিকত্বের বৈশিষ্ট্যটা থাকতে হবে। এরপর হচ্ছে যে এই সমস্যা সমাধানের পারদর্শিতা। সমস্যা সমাধানের পারদর্শিতা অবশ্যই থাকতে হবে। কারণ আমরা যখন আমাদের একটা কাজ করতে গেলে আমরা সমস্যার মুখোমুখি হব, তখন কিন্তু ওই সময় আমাদের থেমে গেলে চলবে না। সমস্যা সমাধানের পারদর্শিতা। সমস্যা সমাধানের পারদর্শিতা। একটা কাজ করতে গিয়ে যদি বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, সেখানে যদি থেমে যাই, একটা কাজ কি, সেটা ব্যক্তিগত কাজ হতে পারে, সামাজিক কাজ হতে পারে, রাষ্ট্রীয় কাজ হতে পারে। আর সেই কাজ করতে যে নানা রকম বাধা বিপত্তি আসতে পারে।
আর সেই বাধা বিপত্তি, সেই সমস্যাগুলো যদি আমরা সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে না পারি, তাহলে আমরা সেখানেই কিন্তু থেমে যাব, আমাদের জীবনটা স্থবির হয়ে যাবে, আমাদের রাষ্ট্রটা উন্নতির পথের অন্তরায় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কি থাকতে হবে? সমস্যা সমাধানের পারদর্শিতা অবশ্যই থাকতে হবে। তারপরে আছে কি, যে এই যে বিশ্লেষণী চিন্তন দক্ষতা, এরপর আসে কি বিশ্লেষণী চিন্তন দক্ষতা। বিশ্লেষণী চিন্তন দক্ষতা থাকতে হবে। কোনো একটা বিষয় নিয়ে সেটাকে বিচার বিশ্লেষণ করা, তার সুবিধা অসুবিধা এইগুলো যাচাই বাছাই করে সামনের দিকে এগিয়ে যাওয়া, এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং, এই বিশ্লেষণী চিন্তন দক্ষতা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, কোনো কঠিন বিষয়কে সহজ করে নেওয়া, কঠিন বিষয়কে সহজ করে চিন্তা ভাবনা করে সামনের দিকে এগিয়ে যাওয়া, এটা হচ্ছে কি বিশ্লেষণী চিন্তন দক্ষতা, হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং যেটাকে বলা হয়। ক্রিটিক্যাল থিঙ্কিং, তো এই বিশ্লেষণী চিন্তন দক্ষতাটাও আমাদের থাকতে হবে। সৃজনশীলতা তো অবশ্যই থাকতে হবে, কারণ একজন ক্রিয়েটিভ পাওয়ার যেটা, সেই ক্রিয়েটিভ পাওয়ার যদি না থাকে, আমাদের নতুন নতুন সৃষ্টির যদি চিন্তা ভাবনা যদি আমাদের ব্রেনে না থাকে, তাহলে কিন্তু আমরা কি সামনের দিকে এগিয়ে যেতে পারবো নাকি? নতুন নতুন কিছু তৈরি করার যদি আমাদের না থাকে, তাহলে শুধু আমরা পরনির্ভরশীল হয়ে আমাদের থাকতে হবে। তাহলে আমাদের অবশ্যই সৃজনশীলতা থাকতে হবে, সৃজনশীলতা। সৃজনশীলতা থাকতে হবে। এই সর্বোপরি এই যে দক্ষতাগুলো, এই যে দক্ষতাগুলো আমাদের তো অবশ্যই থাকতে হবে। আর সর্বোপরি যে দক্ষতাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তির পারদর্শিতা। তথ্য যোগাযোগ প্রযুক্তির পারদর্শিতা আমাদের সেইটা হচ্ছে সবচেয়ে বড়। এই স্কিলগুলো তো অবশ্যই আমাদের দরকার, এই স্কিলগুলো তো অবশ্যই দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল কোনটা? গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির পারদর্শিতা। তথ্য তথ্য যোগাযোগ প্রযুক্তির যদি পারদর্শিতা না থাকে, তাহলে বর্তমান সময়ে এই দক্ষতাটা, এই স্কিলটা যদি আমাদের না থাকে, তাহলে আমরা এই যে যোগাযোগের দক্ষতা, সহযোগিতামূলক মনোভাব, সমস্যা সমাধানের পারদর্শিতা, বিশ্লেষণী চিন্তন দক্ষতা, সৃজনশীলতা, এইগুলো থেকে তো আমরা পিছিয়ে পড়ব। তো খুব দ্রুত আমাদেরকে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির পারদর্শিতায় আমাদের দর্শিত হতে হবে। আর 21 শতকে টিকে থাকতে হলে সবাইকে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো অবশ্যই জানতে হবে। এই প্রাথমিক বিষয়গুলোর জন্যই, যদি এই প্রাথমিক বিষয়গুলো একজন ব্যক্তি জানে, তাহলে তার সামনে কিন্তু বিশাল বৈচিত্র্যের একটা জগতে সে প্রবেশ করতে পারে। কারণ তথ্য প্রযুক্তি যারা ব্যবহার করে, তোমরা এই যে বর্তমান সময়ে অনেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করছে, আর তোমরা জানতে পারছো যে বিশাল বৈচিত্র্যের একটা জগতে তোমরা প্রবেশ করতে পারছো। যখন নেটের জগতে, ইন্টারনেটের জগতে যখন ঢুকো, তখন মনে হয় যেন একটা নতুন জগতে পদার্পণ করলাম। তো এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির এই ব্যবহার যদি না জানা হয়, তাহলে সে কিন্তু এই জিনিসটা পুরোটাই তার কাছে অজ্ঞতই থেকে যাবে। আর একজন শিক্ষার্থীর যতক্ষণ পর্যন্ত না, একজন শিক্ষার্থী যতক্ষণ পর্যন্ত এই তথ্য প্রযুক্তিতে পারদর্শী হতে না পারছে, ততক্ষণ সে কি করতে পারছে না? একজন শিক্ষার্থী এই তথ্য প্রযুক্তিতে পারদর্শিতা যদি না থাকে, তাহলে সে তথ্য সংগ্রহ করতে পারে না। তথ্য সংগ্রহ, বিশ্লেষণ,
সংযোজন, বিয়োজন, তারপরে হচ্ছে প্রয়োগ, এই সব সে করতে পারে না। মূল্যায়ন, এগুলো কিন্তু সে করতে পারছে না। তো এই যে যখন এটা করতে পারছে না, তখন তার কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে। দক্ষতা অর্জনে করতে যদি সে না পারে, তাহলে 21 শতকের জন্য নিজেদেরকে যে তৈরি করতে হচ্ছে, 21 শতকের এই যে চ্যালেঞ্জে, 21 শতকের এই যে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে নিজেদের চালিকা শক্তি হিসেবে মানে সেই স্থানে দাঁড় করানোর জন্য, সেখানে আমাদের নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে একটা চ্যালেঞ্জ, একটা মোকাবেলা করতে হচ্ছে। কারণ শুধু আমরাই যে এই যে 21 শতকের জ্ঞানভিত্তিক অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে যেতে চাই তা কিন্তু না। সমস্ত দেশ, পৃথিবীর সব দেশ কিন্তু প্রতিযোগিতামূলকভাবে তারা এগিয়ে যেতে চাচ্ছে। আর সেই প্রতিযোগিতার মধ্যে নিজেদেরকে সামিল করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পারদর্শী হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 21 শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করলাম। আমরা দেখেছি যে আমাদের জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর যখন আমরা দাঁড়াচ্ছি, তখন আমাদের বিশেষ কিছু দক্ষতা আমাদের অর্জন করতে হচ্ছে, আমাদের তৈরি করতে হচ্ছে। সেই দক্ষতাগুলো হচ্ছে কি? সহযোগিতামূলক মনোভাব, তারপরে যোগাযোগের দক্ষতা, বিশ্লেষণী সমস্যা সমাধানের পারদর্শিতা, বিশ্লেষণী চিন্তন দক্ষতা বা ক্রিটিক্যাল থিঙ্কিং, সৃজনশীলতা, সর্বোপরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পারদর্শিতা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্তই আমাদের আলোচনা। আশা করি বুঝতে পেরেছ। আর একটা বাড়ির কাজ থাকবে তোমাদের জন্য, অবশ্যই তোমরা সেই বাড়ির কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করবা। বাড়ির কাজটা খাতায় লিখে নাও। একুশ শতকের জ্ঞানভিত্তিক অর্থনীতির চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে করার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে। একুশ শতকের জ্ঞানভিত্তিক অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে যদি আমরা নিজেদেরকে দেখতে চাই, তাহলে আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে বা কি কি পদক্ষেপ নিতে হবে, সেটা তোমরা নিজেদের মতন করে লিখবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকটাই বড় হয়ে গেছো। নবম দশম শ্রেণীতে যখন পড়ো, তো আমার একটা কথা থাকবে, তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে। সেটা হচ্ছে কি, আইসিটিটা আমরা ব্যবহার করব অবশ্যই আমাদের নিজেদের ভালোর জন্য। আমরা
যেন বিভিন্ন রকমের গেম যেটাতে আসক্তি সৃষ্টি হয় সেটার দিকে আমরা যেন না যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালো থাকো আর পড়ালেখা চালিয়ে যাও। আজ এই পর্যন্তই। সামনের দিনের পরবর্তী টপিকস নিয়ে তোমাদের সাথে আবার আলোচনায় আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।